Now, today's topic is Political Science, fourth paper, Government of India Act 1858. Background, that is why this Government of India Act 1858 was passed by the English Parliament. First is in 1784, Peace India Act was passed, which introduced dual government বা ডাবল গভর্নমেন্ট সিস্টেম। সেখানে কি ছিল? সেখানে ছিল একটা কোর্ট অফ ডিরেক্টরস, যারা রিপ্রেজেন্ট করতো গভর্নমেন্ট কোম্পানিকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, আর ছিল বোর্ড অফ কাউন্সিল, বোর্ড অফ কন্ট্রোল, যারা কিনা ব্রিটিশ গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করতো। Now, Peace India Act actually failed due to inefficient power of control over the affairs of the company. ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাফেয়ার্সকে কন্ট্রোল করার ক্ষমতা কম ছিল, এটাকে কমপ্লেক্স, ইনকনভিনিয়েন্ট অ্যান্ড ক্যাওটিক বলা হয়। নেক্সট কামস প্রফেসর জি.এন. সিং in his landmarks in the Indian Constitution and National Development. Lord Dalhousie, Governor General of India, said had sown the seeds of discontent. জি.এন. সিং মনে করেন লর্ড ডালহৌসি প্রথমেই ডিসকন্টেন্ট, মানুষের ডিসস্যাটিসফ্যাকশন ওভার দ্য কান্ট্রি, ইন দ্য কান্ট্রি, সেটা প্রথম তার বীজটা বপন করেছিলেন লর্ড ডালহৌসি। তার বিভিন্ন পলিসি অফ ফ্রিকুয়েন্ট ওয়ার অ্যান্ড অ্যানেক্সেশন, ভারতের বিভিন্ন রাজ্য ফটাফট যুদ্ধ করা, সেগুলো দখল করা, প্রেসিডেন্সি গভর্নমেন্টসগুলো সেই জন্য মানে বিভিন্ন রাজ্যের যে সরকারগুলো ছিল, বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন ছোটোখাটো রাজা যারা ছিলেন, তারা কিন্তু সাউথের দিকেও ছিল, তারা কিন্তু এই ব্যাপারটাতে খুশি হয়নি। সেন্ট্রালাইজেশন অফ লেজিসলেটিভ পাওয়ার ইন দ্য গভর্নর জেনারেল কাউন্সিল, এটার জন্য তারা কিন্তু খুব হ্যাপি ছিল না ব্রিটিশ গভর্নমেন্টের উপর বা কোম্পানির উপর রাদার। এখন এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসার আগে পর্যন্ত ভারতের অ্যাডমিনিস্ট্রেশনটা কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের হাতে ছিল না, বরং সেটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে, এবং পার্শিয়ালি কিছু ক্ষমতা ব্রিটিশ গভর্নমেন্টের হাতে ছিল। পিস ইন্ডিয়া অ্যাক্ট বা তার আগে থেকে কিছু কিছু হস্তক্ষেপ ব্রিটিশ পার্লামেন্ট করতে পারত, কিন্তু মেইনলি মূল বিষয়টা দেখত ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেই 1600 সাল থেকে যখন প্রথম চার্টার নিয়ে তারা বিজনেস শুরু করত। মিশনারি প্রোপাগান্ডা যেটা ছিল, ওদের বিভিন্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন পাদ্রী এখানে আসতো, তারা ধর্ম প্রচার টচার করতো, যেটা মানুষের মনে একটা সাসপিশন তৈরি করেছিল। লর্ড ক্যানিংয়ের ডিসিশন of imperial land should be no longer be given to বাহাদুর শাহ। বাহাদুর শাহর কোনো ছেলে ছিল না বা কেউ ছিল না, তাই জন্য তাকে আর রাজা হিসাবে রাখা হবে না, এটাও কিন্তু মারাঠাদের মধ্যে অনেকটা একটা ডিসকন্টেন্ট তৈরি করেছিল, এবং নানা সাহেব, রানী লক্ষ্মীবাই এরাও ব্যাপারটাকে ভালোভাবে দেয়নি। মিলিটারি পজিশন অফ দ্য কোম্পানি সে সময় খারাপ ছিল। কোম্পানি সে সময় কোম্পানির যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সৈন্য সামর্থ্য, দে আর এনগেজড ইন পার্সিয়ান গালফ ওয়ার অ্যান্ড চায়না, সেখানে কিছু গণ্ডগোলে তারা জড়িত ছিল। এর মধ্যেই আবার গ্রিস কার্ট্রিজ, যে পশুর চর্বি দিয়ে কার্ট্রিজ তৈরি হতো, হ্যাঁ, এইসব ব্যাপারগুলো ইন্ডিয়ান রেজিমেন্টের মধ্যে আরও বেশি আস্কার দিয়েছিল, আরও বেশি তাদেরকে ইন্ধন জুগিয়েছিল। আলটিমেটলি সেপাই মিউনিট ইজ পার্কড ইন দমদম নিয়ার ক্যালকাটা, অ্যান্ড then it spread in Barakpur, then Ambala, Delhi, Lucknow, Rourkela, Central India, Bundelkhand and different places of India. সেপই মিউনিটি শুরু হয়েছিল। এখন এটা ব্রিটিশ কিন্তু ভালোভাবে নেয়নি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড দেয়ার আর্মি কমিটেড অ্যাট্রোসিটিস ওভার দ্য ইন্ডিয়ান পিপল, ইন্ডিয়ান সোলজার্স, অনেক দমন পীড়ন নীতি চাপানো হয়েছিল। দ্য শক অফ দিস টেরিবল ক্রাইসিস, তারা যে ম্যাসাকার করেছিল না, প্রচুর ইন্ডিয়ানদের মেরে দিয়েছিল এসে, এগুলো ইংল্যান্ডে কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশনের এগেনস্টে খুব ক্ষোভ তৈরি হয়। ইংলিশরা বলে যে আমরা একটা সভ্য জাতি, সারা পৃথিবীতে তারা আমাদের একটা কোম্পানি সেখানে ভারতবর্ষে ম্যাসাকার করছে, ইংলিশ পিপল ভালোভাবে নেয়। লর্ড পামারস্টন, তখনকার প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড, একটা বিল ইন্ট্রোডিউস করেন গভর্নমেন্টে, তাদের পার্লামেন্টে, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে পুরো শাসন ক্ষমতাটা ব্রিটিশ ক্রাউনের কাছে যাতে নিয়ে আসা যায়। পামারস্টন তার বিলে বলেন
the principle of our political system is that administrative functions should be accompanied by ministerial responsibility. Administrative function একটা ministerial responsibility থাকা উচিত, responsibility to parliament, responsibility to public opinion, responsibility to the crown, but in this case the chief function in the government of India are committed to a body not responsible to government. মূল রেসপন্সিবিলিটি থাকা উচিত ক্রাউনের কাছে, পার্লামেন্টের কাছে, কিন্তু এখানে কোম্পানি যারা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত তারা ক্রাউনের কাছে বা অন্য কোনো পার্লামেন্টারি বডির কাছে রেসপন্সিবল নয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বিলের এগেনস্টে তারাও একটা পিটিশন করে পার্লামেন্ট, যেটাকে গ্র্যান্ড পিটিশন বলা হয়। তারা বলে যে তাদেরকে উপর যে দোষটা চাপানো হচ্ছে সেটা ঠিক নয়, গভর্নমেন্ট অ্যাকচুয়ালি দে ফেইল টু পারফর্ম বেটার ডিউ টু গভর্নমেন্টস ইন্টারফারেন্স, সো দে আস্কড ফর এ স্ট্যাটাস কো, মানে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকা এবং একটা থরো এনকোয়ারি দে ক্লেম করে। এই গ্র্যান্ড পিটিশনের রিপ্লাইয়ে লর্ড পামারস্টন রিপ্লাই দেন এবং আলটিমেটলি কিন্তু তিনি বলেন যে দিস ইজ নট ডিজায়ারেবল ফর দ্য ব্রিটিশ নেশন টু কিপ চার্টার কোম্পানি ইন চার্জ অফ ইন্ডিয়া। একটা চার্টার কোম্পানিকে ভারতের চার্জের জন্য রেখে দেওয়া, ভারতের অ্যাডমিনিস্ট্রেশন দেখার জন্য রেখে দেওয়া, এটা এক্সপেক্টেড নয়। ইন দ্য হাউস জর্জ কর্নওয়েল লিভস was more critical. তিনি বলেন no civilized government ever existed on the face of earth which was more corrupt, more perfidious and more rapacious than the government of East India. East India গভর্নমেন্টের তুলনায় আরও বেশি লোলু, অর্থ লোলু, হিংসাত্মক, এরকম কোনো আরও করাপ্ট এরকম কোনো কিছু কোনো কোম্পানি সারা পৃথিবীতে কোথাও সরকার চালাচ্ছে না। লর্ড পামারস্টন কিন্তু বিলটা পাস করাতে ফেল করেন, কারণ উনি মিনিস্ট্রি থেকে চলে যান, উনি হেরে যান। তখন নতুন মিনিস্ট্রি আসে, নতুন মিনিস্ট্রি লর্ড ডার্বি অ্যাজ প্রাইম মিনিস্টার বিলটাকে আবার প্লেস করেন, নতুন বিল নতুনভাবে প্লেস করেন, কিন্তু দ্যাট বিল ফেল টু গেট অ্যাসেন্ট অফ দ্য হাউস। দেন in the line of Lord Palmerston, another bill was placed before the House and the House accepted that bill, which is generally known as Government of India Act 1858. After receiving the assent, Government of India becomes Indian Act. এখানে কি হলো, what are the basic features? এক নম্বর হচ্ছে চেঞ্জেস ইন্ট্রোডিউসড ইন হোম গভর্নমেন্ট অ্যান্ড চেঞ্জেস ইন্ট্রোডিউসড ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। হোম গভর্নমেন্টে কিছু চেঞ্জ আনা হয় এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতেও কিছু চেঞ্জ আনা হয়। প্রথমত হচ্ছে চেঞ্জেস ইন্ট্রোডিউসড ইন হোম গভর্নমেন্ট। ইন্ডিয়ান গভর্নমেন্টের সমস্ত কাজকর্ম সব কিছু হার ম্যাজেস্টি কুইন অফ ইংল্যান্ডের নামে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড রেভিনিউস অফ ইন্ডিয়া শ্যাল হ্যাভ paramount rights over those revenue is vested on crown, মানে ক্রাউনের ইন্ডিয়া থেকে পাওয়া সমস্ত রেভিনিউয়ের উপরে একটা অধিকার থাকবে। দ্য অ্যাক্ট অ্যাবলিশড বোথ দ্য বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড বোর্ড অফ ডিরেক্টরস, এগুলোকে অ্যাবলিশ করে দেওয়া হয়। 8 out of 15 মেম্বার, এবং তারা কি তৈরি করে, যারা একটা কাউন্সিল অফ ইন্ডিয়া তৈরি করে, যেখানে 8 out of 15 members will be there. Future vacancy of Council of India shall to be filed by Crown. Each of the members of the Council of India was to be paid yearly salary of 1200 pound. Council of India was to conduct its business in relation to Government of India. Government of Indiaর সাথে তার যা কাজকর্ম সেগুলো তার সেক্রেটারির মাধ্যমে সেগুলো সম্পন্ন হবে। President had also a casting vote in case of equality of votes. কাউন্সিল অফ মিনিস্টারে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় যদি কোনো ভোটে সমস্যা হয়, যে সেম ভোট পড়েছে দুদিকে, তাহলে প্রেসিডেন্টের একটা কাস্টিং ভোট থাকবে। এই ধরনের দ্য কাউন্সিল ওয়াজ টু মিট অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ উইক, সপ্তাহে একবার কাউন্সিলের মিট করার কথা। এই ধরনের কিছু পাওয়ার অফ সিক্রেসি আছে। সেক্রেটারি অফ দ্য স্টেট শ্যাল অলসো আর্জেন্ট ডিসপ্যাচেস, Secretary of State could appoint one of the members of his council as vice president. এই ধরনের অনেকগুলো পরপর তাদের বিভিন্ন রুলস রেগুলেশনস ছিল। দিজ আর দ্য ফিচার্স। চেঞ্জেস ইন্ট্রোডিউসড ইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে কিছু চেঞ্জেস ইন্ট্রোডিউস করা হয়, যেমন গভর্নর জেনারেল, দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ হেন্সফোর ডিজাইনড অ্যাজ ভাইসরয়। যাকে গভর্নর জেনারেল বলা হতো তাকে এখন থেকে ভাইসরয় বলা হবে। Viceroy and the governors of presidencies are to be appointed by the Crown.
প্রেসিডেন্সিগুলোর যে কালকারা ম্যান্ডাস 3টে প্রেসিডেন্সির যারা গভর্নর এবং ভাইসরয় তাদেরকে ডাইরেক্ট পার্লামেন্ট অ্যাপয়েন্ট করবে, ফলে গভর্নররা সেখানকার ইংল্যান্ডের পার্লামেন্টে ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ হবে। সমস্ত মিলিটারি নাভাল ফোর্স যা কিনা কোম্পানি ছিল সেগুলো এখন ইংল্যান্ডের হয়ে যাবে, ইংল্যান্ডের ক্রাউনের হয়ে কাজ করবে। যারা এখানকার সিভিল সার্ভিসে ছিল কোম্পানি যখন শাসন করতো তারা সবাই কিন্তু ক্রাউনের সার্ভিসে চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে মূল বেসিক সিগনিফিকেন্স কি, মূল উদ্দেশ্যটা। বেসিক ব্যাপার হচ্ছে এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন ডেভেলপমেন্টে, ভারতের যে কনস্টিটিউশন তৈরি হয়েছিল আজকে 1950-তে, সেই কনস্টিটিউশন ডেভেলপমেন্টের সিগনিফিকেন্স মূল বিষয় যেটা সেটা হলো এই প্রথম একটা কোম্পানির শাসন থেকে একটা পার্লামেন্টারি শাসনের দেশটা গেল। এর আগে কোনো দিন পুরো দেশ কিন্তু কোনো দিন পার্লামেন্ট দেখেনি, রাজা ছিল, সম্রাট ছিল, এইসব ছিল, কিন্তু এই প্রথম একটা পার্লামেন্টারি অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে দেশটা গেল। কোম্পানি শাসন থেকে পার্লামেন্টারি অ্যাডমিনিস্ট্রেশনে গেল দেশটা। এবং হোয়াট ইজ পার্লামেন্ট, হাউ টু মেক লজ, এই ধরনের বিষয়গুলো পরবর্তীকালে যা যা আমরা দেখব সেগুলো সবই কিন্তু এই 1858 অ্যাক্টের বেসিসে। ঠিক আছে, আই উইল আস্ক ইউ টু স্টাডি এই যে সমস্ত নোটসগুলোর যে বিভিন্ন অ্যাক্ট আছে তার 3টে পার্ট, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটা ফিচার্স, আর সিগনিফিকেন্স বলতে এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন ডেভেলপমেন্টে কী ভূমিকা পালন করে এগুলোকে, এবং ক্রিটিসিজম আছে, এগুলোকে পড়তে হবে। এবং পড়ে তারপরে যা কোয়েশ্চেন থাকবে আমাকে নেক্সট ক্লাসে সেগুলো জিজ্ঞেস করবো। যদি কোথাও কোনো প্রবলেম থাকে যে ইন্টারঅ্যাক্টিভ ক্লাসের টাইম পিরিয়ড থাকবে সেখানে কোয়েশ্চেনগুলো করবো। থ্যাংক ইউ।